আসসালামু আলাইকুম। সারা বাংলা লিগ্যাল চেম্বার্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন একটু ভিন্ন প্রকৃতির। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন স্যার, সিনিয়র অ্যাডভোকেট এবং সভাপতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে আপনি শারীরিকভাবে আজকে একটু অসুস্থ আছেন এখনো, এবং ভীষণ ব্যস্ত কর্মজীবন থেকে সময় বের করে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সেজন্য আপনাকে জানাচ্ছি আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, এবং আপনাদের সাথে যারা দর্শক আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জি স্যার। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা এতদিন আইনজীবীরা আপনাদের সামনে বিভিন্ন আইন বিষয়ে পরামর্শ নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি। আজকে আমরা আইনজীবীরাই স্যারের কাছে চাইবো পরামর্শ, জানতে চাইবো তার মতন একজন হতে চাইলে একজন আইনজীবীর কি কি গুণাবলী থাকা প্রয়োজন, শুনবো তার দায়িত্ব, সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে। আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয় গত বছর অগস্টে কোভিড সময়ে দেশের সাধারণ মানুষের কাছে আইনের সাধারণ খুঁটিনাটি সম্পর্কে সচেতনতা এবং পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে। আর শুরু থেকেই যার আশীর্বাদ আমাদের মাথার উপর ছিল এবং আছে তিনি হচ্ছেন আমিন স্যার। যাত্রার প্রথম এপিসোডে প্রধান আলোচক হিসেবে আপনি উপস্থিত ছিলেন। আমরা উত্তরাধিকার আইন নিয়ে কথা বলেছিলাম। এমনকি গত 8ই অক্টোবর 2020-এ যেদিন আপনি নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন স্যার, সেদিনও কিন্তু আপনি আমাদের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার একটা কথা ছিল। এবং আপনার সুচিন্তিত বক্তব্য আমাদের এই অনুষ্ঠানকে বরাবর করেছে সমৃদ্ধ। আপনি একজন অত্যন্ত জনপ্রিয় এবং প্রিয়ভাষী মানুষ। আমাদের আইন অঙ্গনে আপনি আপনার ব্যবহার এবং জুনিয়রদের সহযোগিতার জন্য বিশেষভাবে বিখ্যাত। আমরা সারা বাংলা লিগ্যাল চেম্বার্সের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার উপর যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে, আল্লাহ যেন আপনাকে সেই দায়িত্বের মর্যাদা রাখতে সফল করেন স্যার। তো আমাদের এই অনুষ্ঠানের ধারা অনুযায়ী আমরা জানি যে সরাসরি দর্শকরা প্রশ্ন করে থাকেন, আজকে ব্যতিক্রম। আমরা আইনজীবীরা আমাদের কিছু প্রশ্ন নিয়ে এসেছি। আমি স্টুডিওতে ডেকে নিচ্ছি প্রথমেই অ্যাডভোকেট M সাইদ আহমেদ রাজা ভাইকে। তারপর যুক্ত হচ্ছে ব্যারিস্টার আলী আসিফ খান। রাজা, কেমন আছেন আপনি? স্যার ভালো আছি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন স্যার? স্যার আছি ভালো। স্যার আপনি ভালো আছেন? আপনার শরীর খারাপ শুনলাম। কালকে হঠাৎ একটু খারাপ হয়ে গেছিল ভাই। জি। আমাদের সাথে আরো যুক্ত হচ্ছে ব্যারিস্টার আব্দুল আল শাইখ নিপন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। জি, আচ্ছা, প্রথমেই স্যার আপনার কাছে আমি জানতে চাইবো যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবেও আপনি অত্যন্ত সফলতার সাথে প্রতিনিধিত্ব করছেন আইনজীবীদের, এবং এখন আপনি আমাদের দেশের অ্যাটর্নি জেনারেল। তো আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে কিভাবে এই দুটো কঠিন দায়িত্ব আপনি এই দুটো দায়িত্ব একসঙ্গে পালন করছেন এবং কিভাবে ব্যালেন্স করছেন? আপনাকে ধন্যবাদ। আসলে এই দুইটা দায়িত্ব কিন্তু দুইটা পরিপূরক, এটা কিন্তু সাংঘর্ষিক নয়, যার ফলে পালন করাটা খুবই সহজ হয় আমার জন্য। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে আমার দায়িত্ব হচ্ছে যে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সুযোগ সুবিধা দেখা, তাদের ভালো মন্দ দেখা, সেটাই হচ্ছে আমার মূল দায়িত্ব, এবং আদালত অঙ্গনের পরিবেশটা বজায় রাখা। অ্যাটর্নি জেনারেল হিসাবে কিন্তু একই দায়িত্ব আমার, যে আদালতের যে অঙ্গন যেটা সেটাকে ঠিক রাখার জন্য চেষ্টা করা, আইনজীবীদেরকে মানে সরকারের যে মামলাগুলো থাকে রাষ্ট্রের পক্ষে আমি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা, এবং একই সাথে বারের যে আইনজীবীরা ওদের জন্য সুযোগ সুবিধাটা ঠিক মতো তারা যেন ঠিক মতো পারফর্ম করতে পারে সেই ব্যবস্থা করা। তো এই জন্য আমার মনে হয় এটা সাংঘর্ষিক না, পরিপূরক, যার ফলে আমার জন্য কোনো সমস্যা হয় না। আমি মনে হয় আমি দুইটা আরো ভালো মতো চালাচ্ছি। হ্যাঁ জি স্যার, সেজন্যই আমরা অ্যাটর্নি জেনারেল হিসেবে আর একটা কথা বলি, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে কি, যে আমি কিছুটা সরকারি কাজে সাহায্য নিতে পারি বারের উন্নয়নের জন্য, যেটা এখন হচ্ছে। যেটা জি জি অবশ্যই। রাজু ভাই, আপনি যদি কিছু বলেন। না স্যার, প্রথমেই শুরু করি স্যার। আপনি হচ্ছেন লাস্ট ব্যাচ অফ লয়ার যাদের আমরা ছোটবেলা থেকে দেখে আসছি স্যার, যে আপনি আসলেই আমাদের ক্লাসিক লয়ারদের বাংলাদেশে দেখছেন, ক্লাসিক বিচারপতি যাদের নিয়ে আমরা এখনো গর্ব করি, যাদের কারণে আমাদের এই লিগ্যাল সিস্টেমটা একটা ডেভেলপ করতে পারছে। যে আসলেই সত্যি কথা বলতে গেলে যে যারা 80s এর লয়ার, তুখুর আইনজীবী ছিলেন, 90s এর তুখুর আইনজীবী ছিলেন তারা।
স্যার ওই প্রেক্ষাপট থেকেই বলছি স্যার, আপনি যখন এখন দুইটা পোস্টেই একসাথে রেসপন্সিবল জায়গায় আছেন স্যার, লাইক ইন্ডিয়াতে কি হয় স্যার, যখন কোনো কন্টেম্প্ট মামলা হয় তখন অ্যাটর্নি জেনারেলের একটা ক্লিয়ারেন্স নিতে হয়, ওই অফিসের একটা ক্লিয়ারেন্স নিতে হয়। যেরকম স্যার আমরা যদি স্যার কমপ্লেনেন্টের পক্ষে বা বাদীর পক্ষে কোনো মামলা বা আপিল করতে হয়, তাহলে সলিসিটর উইং থেকে একটা ক্লিয়ারেন্স দিতে হয়। এই জন্য স্যার আমি স্পেসিফিকলি বলছি, আমাদের এখানে স্যার একটা জুরিসডিকশন ইন্ডিয়ার মতন ডেভেলপ করে গেছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যে ক্লাসিক যে 5টা রিট আছে সেই রিটের বাইরেও যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। তো স্যার এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের এই কেসগুলোতে এটা কোন করা যায় স্যার, যে আমরা অ্যাটর্নি জেনারেলের ক্লিয়ারেন্স নিয়ে স্পেশাল নোটিশ দিয়ে এগুলো ফাইল করা। কেন কিনা স্যার এখন যদি বিভিন্ন সময় আমরা যে ধরনের মামলাগুলো দেখছি স্যার, যেখান থেকে বিভিন্ন রকম রায় হয়ে যাচ্ছে স্যার, ইন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের দেখবেন কি একটা ক্লাসিক প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে যার বিরুদ্ধে নোটিশ যাচ্ছে, যার বিরুদ্ধে রুল যাচ্ছে, তারই এসে প্রমাণ করতে হচ্ছে যে ওনারা এই কাজগুলো করেন নাই বা এই কাজগুলো ফেল করছে, গভর্নমেন্টের এই ফেল করছে। সো বার্ডেন অফ প্রুফটা পুরো চেঞ্জ হয়ে যায় স্যার। এটা কিন্তু আমাদের লিগ্যাল সিস্টেমটাকে সাপোর্ট করে না। শুধু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের ক্ষেত্রে এটা একটা এক্সেপশনাল সার্কামস্ট্যান্স। এখানে যদি স্পেসিফিক নোটিশ দেওয়া হয় টু দ্য অ্যাটর্নি জেনারেল অফিস, যেখানেই আপনারা একটা স্পেশাল প্রয়োজনীয়তা মনে করবেন, সেখানেই কোর্ট উইল ইন্টারফেয়ার। এই জন্য স্যার আমাদের এই মাশরুম গ্রোথ অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, বিভিন্ন লয়ার যাদের অনেককেই কোর্ট থেকেও কনভিকশন দেওয়া, কোর্ট থেকে ওদের বিরুদ্ধে সবসময় অনেক ফাইন দেওয়া হচ্ছে, সেইগুলো বন্ধ করা যায়। তো স্যার আপনি যখন আমাদের বারকেও রিপ্রেজেন্ট করছেন, সুপ্রিম কোর্ট বার আইনজীবীদের রিপ্রেজেন্ট করছেন এবং অ্যাটর্নি জেনারেল অফিসে আছেন, এই ব্যাপারে যদি স্যার আপনি আপনার সুচিন্তিত মত দিতেন। আমি আপনার সাথে একমত। দেখেন আমাদের দেশে যে কতগুলো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেগুলো হয়েছে সেগুলো কিন্তু সত্যিকারের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, আবার কিছু কিছু হচ্ছে পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন হয়ে যায়। তো আপনার কথার যে সূত্র ধরে আমি যেটা বলতে চাই যে আমাদেরকে কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে, এটা যেন সত্যিকার ভাবে পাবলিক ইন্টারেস্ট এখানে সার্ভ করা হয়। যেমন আপনি নদীর মামলাগুলো দেখেন, আপনি যেমন ট্যানারির মামলাটা দেখেন, এগুলো কিন্তু সত্যিকার পাবলিক ইন্টারেস্টটাকে সার্ভ করছে। এছাড়া অনেক অসহায় মানুষের পক্ষে কিন্তু কিছু মামলা হয়েছে, সেগুলো কিন্তু মানুষের এজ এ হোল এটা কি বলবো একটা পাবলিকের একটা বড় একটা জনগোষ্ঠীর পক্ষে এটা কাজ করছে। কিন্তু এখন ইদানিং আমরা দেখি পত্রিকায় মাঝে মধ্যে দেখি যে কার বিয়ে হলো না তার জন্য পিআইএল করে দিচ্ছে। এইসব বিষয়গুলো আমার মনে হয় সময় আসছে এগুলো শুধু রিজেক্ট করে না, ওদেরকে বার করে দেওয়া উচিত, ও যেন না করতে পারে 2 বছর 3 বছর। এইভাবে যদি করা হয় তাহলে হয়তো মন্দ হবে। আপনি দেখবেন যে কতগুলো এখন এত মানে ফানি কতগুলো বিষয় নিয়ে আসে, যেটা আপনি আইনজীবী হিসেবে, আমি অ্যাটর্নি জেনারেল বা বারের প্রেসিডেন্ট হিসেবে না, আইনজীবী হিসেবে আমার নিজের কাছে খুব খারাপ লাগে এগুলো নিয়ে কোর্টে কেন আসছে। আমি একবার দেখেছিলাম একটা মামলা, আজকে তো বছর 3 আগে, কোন একজন ফিল্ম স্টার তার ওয়াইফকে ডিভোর্স করে দিয়েছেন, তো উনি সেটা চ্যালেঞ্জ করতে কোর্টে চলে আসছেন এবং আদালত যে আদালত শুনানি হচ্ছিল উনি বলছেন এটা কেন আসছেন, এটা কি কোর্টের মামলা, কোর্ট কি করবে। উনি কোর্টকে বোঝাচ্ছিলেন, পরে কোর্ট বললেন যে ঠিক আছে আপনি অর্ডার নেন, আমি কস্ট দিব, তখন তাড়াতাড়ি দিলাম, নট প্রেস করলেন। তো এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু আমাদেরকে একটু সতর্ক হতে হবে। এবং আমি এইখানে আমি আদালতকে মানে একদম আবেদন রাখবো, ওনারা যেন এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা যেন যারা করছে তাদের উদ্দেশ্যটা যেন দেখেন এবং এটা আসলে পাবলিকের জন্য করছে নাকি তার ব্যক্তি স্বার্থে করছে সেটা যেন বিবেচনায় রাখেন তারা। জি অবশ্যই। এবং ব্যারিস্টার নিপন বোধহয় পিআইএল এর একটা ইলাবোরেশন করেছিলেন, আপনি বলছিলেন rather than public interest litigation এটা হয়ে গেছে পার্সোনাল ইন্টারেস্ট লিটিগেশন। সামটাইমস দেখা যায় যে পিআইএল টাকে আমরা এরকমও ব্যাখ্যা করতে পারি। জি আচ্ছা স্যার, আজকে গভর্নমেন্টের ডেভেলপমেন্ট ওয়ার্কের এগেইনস্টে কেউ এসে স্যার কন্ট্রাক্ট পেল না, সে একটা পাবলিক ইন্টারেস্ট করলো। এই জন্যই স্যার আমাদের বল, আপনি যদি স্যার একটু চিন্তা করতেন। আমি নিজের মামলার পক্ষে ছিলাম, আমি এটা বলি, আমি রিসেন্টলি একটা মামলায় ছিলাম গভর্নমেন্টের একটা কন্ট্রাক্টরের এগেইনস্টে, গভর্নমেন্টের পক্ষে আমি অ্যাপিয়ার করছি। এটা আমাদের একদম পরিচিত একজন পিআইএল করার আইনজীবী, তিনি যার পক্ষে করছেন তিনি কিন্তু ব্ল্যাক লিস্টেড হয়ে গেছেন, পরে উনি এসে পিআইএল করে দিয়েছেন, বলছে গভর্নমেন্টের লস হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের রিকোয়েস্ট ছিল স্যার, পপুলার রিকোয়েস্ট ছিল স্যার, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করলে কোর্টকে বলা, যেমন স্যার আপনাদের কাছে একটা স্পেশাল নোটিশ দেওয়া স্যার, যেখানে আপনারা স্পেশালি এগুলোকে অ্যালাউ করবেন যে না দিস শুড গো টু দ্য কোর্ট। যেমন নদীর ব্যাপার প্যারাসিটামল আমাকে নোটিশ দেন, এটা সুবিধা হবে কি আমি কথা বলতে পারি কনসার্ন অথরিটির সাথে, আমি দেখতে পারি এখানে কোনো ভুল আছে কিনা। যদি
আদালতে আসার আগে অনেক সময় ঠিক করে নেওয়া যায়। জি স্যার না, কিন্তু স্যার কিছু কিছু জিনিস আছে যেগুলো স্যার আপনি অ্যাজ ইউ রাইটলি ইউজ দ্য ওয়ার্ড ফানি, যে কমপ্লিটলি একটা ফানি ব্যাপার স্যার, সেইখানে ক্ষেত্রে স্যার আপনার একেবারে নট টু মুভ এরকম একটা নোট দিয়ে দিলেন, তখন ওইটা ওখানে যাক স্যার। আমার এই জন্যই কারণ স্যার এটা কিন্তু ইন্ডিয়াতে খুব শুরু হয়েছে স্যার, কারণ ইন্ডিয়াতেও এরকম প্রচুর পরিমাণ ফানি পাবলিক ইন্টারেস্ট, মানে কথায় কথায় হ্যাঁ একটা কেস দিয়ে দাও, একটা পিআইএল ফাইল করে দাও, এই জিনিসটা বন্ধ করার জন্য যখন আপনারা নোটটা দিয়ে দিবেন তখন আর ওই পিআইএল গুলো যাবে না স্যার, এবং ওই সমস্ত লয়ার গুলো হবে না স্যার। এই গভর্নমেন্টের কন্ট্রাক্টের এগেইনস্টে অ্যাজ আপনি বললেন যে কিন মিনিস্টারের ওনার পার্সোনাল লাইফে কি হলো, এই জন্য স্যার আমাদের রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, চাকরিতে একজন কোন এক লোক প্রমোশন পেল, তার বিরুদ্ধে মামলা করে দিলেন, সেখানে তো এগ্রিড লোক আছে, সে করতে পারে তো। স্যার এই জন্য যদি আপনারা একটি স্পেশাল নোটিশের ব্যবস্থা করতেন তাহলে স্যার আমাদের জন্য, সাধারণ লয়ারদের জন্য খুব ভালো হতো। এবং স্যার কোর্টের মধ্যে হয় কি অনেক সময় কোনো না কোনো কারণে অনেক কথা বললে একটা রুল পাওয়ার যোগ্যতা চলে আসে, যেটা সম্পূর্ণ স্পিকারের কাজ, কিন্তু এটা পার্লামেন্ট মেম্বারের সম্পর্কে আমি একটা কথা বললাম তো সেটার জন্য চলে আসলো, সেখানে ফোরাম আছে না হয়ে এখানে চলে আসলো। স্যার এই জন্য আপনাদের কাছে যদি আপনারা অনুরোধ থাকবে স্যার, আপনি যদি এই ব্যাপারে একটু স্টেপ নিতেন, লাইক ইন্ডিয়া অর অল আদার ডেভেলপ লিগালি ডেভেলপড কান্ট্রিজ। আমি চেষ্টা করব, আমি কথা বললাম, আমি দেখি এই ব্যাপারটা নিয়ে একটা কথা বলবো আপনাদের সাথে, কথা বলে এটা কি করা যায় আমরা দেখবো সবাই মিলে। জি স্যার, আমরা সবাই মিলে, আমি সবাই মিলে যদি আমরা কথা বলি তো এটা নিশ্চয়ই কিছুটা করা যাবে। জি স্যার, এটার ব্যাপারে একটা স্ট্রিক্ট আমাদের হওয়া উচিত, কারণ হঠাৎ করে কোর্ট একটা লিগ্যাল কোর্ট পেয়ে ফেলে, আমাদের এখানে তো নতুন, মানে ওইভাবে খুব বেশি পুরানো না, কিন্তু আমাদের যে মহিউদ্দিন ফারুকের কেসে প্রথম পিআইএলটা হলো এস্টাবলিশড হলো এগ্রি পারসনের, এখন তো আরম্ভ হলো, এবং এটা তো যেহেতু এখন কিছু না কিছু এমন ভাবে ইউজ হচ্ছে, মিস ইউজ বলবো না তো, এমন ভাবে অতিরিক্ত ইউজ হয়ে যাচ্ছে অনেক সময়। সেই ক্ষেত্রে আপনি জানেন আমাদের যে মইনুল ইসলাম চৌধুরী সাহেব একজন আইনজীবীকে পিআইএল করার জন্য কয়েকবার ফাইন করছেন, আমাদের জাস্টিস ওবায়দুল হাসান সাহেব ওনাকে উপরে ফাইন করছেন। এগুলো আমার মনে হয় এখন সময় আসছে এটা বন্ধ করা যাবে, আমরা সবাই মিলে চেষ্টা করলে বের করা যাবে, যে এখান থেকে ওদেরকে মানে একটু নিবৃত করা যায়, সত্যিকারের পিএল গুলো হয়, অন্যগুলো যেন নিবৃত করা যায়। রাইট স্যার, নিশ্চয়ই কন্টেন্টটা যেন একটু ফিল্টার হয়ে আসে, ওটাই আমরা চাচ্ছিলাম। আচ্ছা, আমাদের কাছে স্যারের জন্য বেশ কিছু শুভেচ্ছা বার্তাও আছে, আমি তাদের মধ্য থেকে আমাদের প্রিয় মেহেদী ভাই, উনি একটি শুভেচ্ছা বার্তা আমিন ভাই আপনার স্যারের জন্য পাঠিয়েছেন, আমি সেটা একটু সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। সিনিয়র অ্যাডভোকেট জনাব এম আমিনউদ্দিন অক্টোবর মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। জনাব আমিনউদ্দিন ইতিপূর্বে পরপর দুবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হন। বর্তমানে উনি তার দ্বিতীয় মেয়াদের দায়িত্ব সফলতার সাথে পালন করে যাচ্ছেন। ইতিপূর্বে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে ব্যাপক সফলতার সাথে তার দায়িত্ব পালন করেন। তিনি একজন সদালুপী মানুষ, তিনি আইনজীবীদের মাঝে একজন অতি জনপ্রিয় লোক, আমরা সবাই তাকে আমিন ভাই বলেই ডেকে থাকি। জনাব কামরুদ্দিনের সাথে আমার অনেক মামলা করার সুযোগ হয়েছে, এবং মামলা করার সময় আমি সবসময় ওনার কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা এবং উৎসাহ পেয়েছি। এমনকি ওনার বিপক্ষে অনেক মামলা পরিচালনা করার সময়ও একজন কমপ্লিট প্রফেশনাল হিসাবে আমি ওনার কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। আমার বিশ্বাস জনাব এম আমিনউদ্দিন ইতিপূর্বে একজন আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবীদের একজন নেতা হিসাবে যে ব্যাপক সফলতা লাভ করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে উনি ব্যাপক সফলতা লাভ করবেন। ধন্যবাদ। জি, আমরা মেহেদী ভাইয়ের শুভেচ্ছা বার্তাটা দেখছিলাম। তো স্যার, এইখানে একটা কথা মেহেদী ভাই বলেছেন যে আপনি ওনার সাথে, মেহেদী ভাই আপনার সাথে অনেক কেসে একসাথে আপনারা দাঁড়িয়েছেন, এমনও হয়েছে যে অনেক কেসে অপরপক্ষের হয়েও দাঁড়িয়েছেন। তো ব্যারিস্টার আসিফের এই বিষয়ক একটা প্রশ্ন ছিল, ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, আমি ব্যারিস্টার আসিফকে বলবো যে আপনি যদি এখন স্যারকে এই প্রশ্নটি করেন। ধন্যবাদ ইফাত আপা। আসসালামু আলাইকুম স্যার। প্রথমে স্যার আমি অ্যাপোলজি চেয়ে নিচ্ছি, আপনাকে সশরীরে এসে শুভেচ্ছা বানিয়ে দিতে পারি নাই, শুভেচ্ছা দিতে পারিনি, ফুল দিতে পারিনি বিকজ অফ কোভিড-19, বাট আমি আপনাকে মেসেজ পাঠিয়েছি, ফোন করেছি।
যাই হোক স্যার, আমার কোয়েশ্চেনটা একটু আপনার, যেহেতু আপনি বাংলাদেশের এমন একজন সিনিয়র অ্যাডভোকেট যার কাছে সুপ্রিম কোর্টের সব জুনিয়র লয়াররা একটা অ্যাক্সেস আছে, সবাই গিয়ে স্যারকে, আমি নিজেও পার্সোনালি স্যারকে অনেক মামলায় সিনিয়র হিসেবে এনগেজ করেছি, এবং আমি স্যারের যত ব্যস্ততাই থাকুক স্যার সময় মতো ঠিকই কোর্টে উপস্থিত হয়ে আমাদের জন্য মামলা পরিচালনা করেছেন। তো স্যার, আপনার যে দীর্ঘ ক্যারিয়ার, আমার কোশ্চেনটা আপনার ক্যারিয়ার ওরিয়েন্টেড, বিকজ আজীবন আপনি স্যার পিটিশনারের লয়ার ছিলেন, সেটা ক্রিমিনালে হোক বা রিটে হোক বা অন্য যে কোনো মামলাতেই হোক, ইউ আর পিটিশনার ওরিয়েন্টেড লয়ার। এখন স্যার ইউ আর অন দি আদার সাইড অফ দি আইল, অর্থাৎ আপনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন, এখন আপনি রাষ্ট্র সর্বোচ্চ আইনজীবী হিসেবে মামলা লড়ছেন। স্যার, এই যে আমার কোশ্চেনটা হচ্ছে, এতদিন যে মামলাগুলো আপনি পিটিশনারের পক্ষে লড়লেন এবং এগুলো যখন এখন অ্যাপিলেট ডিভিশনে যাচ্ছে, তো ক্লিয়ারলি যেগুলোতে আপনি লয়ার হিসেবে নিযুক্ত ছিলেন সেগুলো এখন কিছু চেম্বার জাজে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশন ফুল বেঞ্চে আছে। তো স্যার, এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা, বা একই মামলায় দুই পক্ষে আলটিমেটলি আপিলে গিয়ে দেখা যাচ্ছে আপনি এখন রাষ্ট্রপক্ষের হিসেবে আপনার ইউ আর অব্লিগেটেড টু রিপ্রেজেন্ট দ্য স্টেট, এই কনফ্লিক্টটা স্যার আপনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন বর্তমানে এই অ্যাটর্নি জেনারেল পদে আসার পরে, এবং হাউ আর ইউ ওভারকামিং দোজ চ্যালেঞ্জেস? আমার কোশ্চেনটা স্যার এটাই। ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছিলেন না যে আমার কাছে সবাই আসতে পারে, আমার মনে হয় আমি না, এই ব্যাপারটা বাংলাদেশের সবচেয়ে বেশি যিনি যে লয়ারের কাছে যে কোনো লয়ার যেতে পারে তিনি হচ্ছেন আমাদের সাবেক সভাপতি আব্দুল বাসেদ মজুমদার। উনি কিন্তু একদম আইনজীবীদের আইনজীবী, যে কোনো আইনজীবী যে কোনো সময় যে কোনো ইয়েতে ওনার সাহায্য চাইলে উনি কিন্তু কখনো না করেন নাই, এবং ওনাকে কিন্তু কে ফিস দিল না দিল ওইটা কোনো দেখতেন না। ওনার থেকে কিন্তু অনেক কিছু আমরা শিখেছি, চেষ্টা করছি, এখনো শিখছে। তো আমি যেটা বলছি, আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা বলছেন, আমি যে মামলাগুলো ছিলাম সরাসরি ছিলাম বা আমার পক্ষে ছিলাম, আমি এগুলো কিন্তু কখনো করি না। আমি সুপ্রিম কোর্টে করি না, এটা আমাদের অন্য যারা অফিসার ওনারা করেন। কিন্তু কোন একটা লোকের পক্ষে আমি তো অন্য একটা মামলা করছি, তার বর্তমান মামলা কিন্তু আমার কোনো দায়িত্ব নাই, আমি সেটা করব গভর্নমেন্টের পক্ষে, কারণ এটা আমার দায়িত্ব হচ্ছে করা। কিন্তু তার যে মামলাটা আমি করেছিলাম আগে, সেই মামলা আমি কোনোভাবে অ্যাপিয়ার করতে পারি না, সেটা আমি করি না। কিন্তু নতুন কোনো মামলা হলে আমি অবশ্যই করছি এটা। ধন্যবাদ। জি জি, ধন্যবাদ। আমরা আরেকটা ভিডিও বার্তা যদি দেখে আসি, আমাদেরকে আমিন স্যারকে শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভিডিও বার্তা পাঠিয়েছেন আমাদের আরেক প্রিয় অ্যাডভোকেট মঞ্জু ভাই। মাননীয় অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট আমিনউদ্দিন সাহেব আজকের অতিথি, আমরা আমিনউদ্দিন ভাই বলেই জানি। আমিনউদ্দিন ভাই অত্যন্ত সৎ, দক্ষ, বিচক্ষণ একজন ব্যক্তিত্ব। আইনের জগতে উনি যথেষ্ট সুনাম এবং দক্ষতার সাথে তার কর্মচাঞ্চল্য পরিচালনা করে যাচ্ছেন। বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল হওয়ার আগেও উনি যেভাবে মামলা পরিচালনা করেছেন সিনিয়র জুনিয়র নির্বিশেষে, এবং সকল বিচারকবৃন্দ ওনার সাবমিশন পছন্দ করেন। উনি আইনের খুব জটিল বিষয়টাকে অত্যন্ত সহজ করে, খুব ছোট করে, যাতে সকলের কাছে এটা মানে খুব সহজে বোধগম্য হয় সেরকম করে উনি উপস্থাপন করতে পারেন, এবং এই গুণটাই ওনাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। উনি অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত দক্ষ, অত্যন্ত বিচক্ষণ, এবং আমাদের যারা লিজেন্ড ছিলেন রফিকুল হক স্যার সহ এম জহির স্যার, আমাদের খন্দকার মাহবুদ্দিন স্যার এবং আমাদের অন্য লিজেন্ড লয়ার যারা ছিলেন, তাদের প্রত্যেকের পদাঙ্ক অনুসরণ করে উনি যাচ্ছেন। উনি ওনাদের মতো লিজেন্ড হয়ে আমাদের মধ্যে বেঁচে থাকবেন এবং আইনের জগতে ওনার সফলতার স্বাক্ষর রেখে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করি। এবং উনি একটা জিনিস বলতেই হয় যে সিনিয়র জুনিয়র নির্বিশেষে সকলের কাছে অত্যন্ত প্রিয়। উনি বিপুল ভোটে নির্বাচিত সভাপতি হয়েছেন, যে ডিফারেন্স ইতিপূর্বে আর কেউ তৈরি করতে পারে নাই। উনি সকলের কাছে খুবই নন্দিত এবং সকলেই ওনাকে পছন্দ করেন, এবং সবার সাথে অত্যন্ত মিশুক, সবাইকে নিয়ে চলতে উনি পছন্দ করেন। এই হচ্ছে ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। উনি একাধারে আইনজীবী নেতা, একাধারে ভালো আইনজীবী, একাধারে বিনয়ী, এবং একাধারে একজন দানশীল ব্যক্তিও বটে, এবং সব মিলিয়ে ওনার তুলনা উনি নিজেই। আশা করি উনি আইনের জগতে ওনার সফলতার স্বাক্ষর রেখেই যাবেন। জি, ধন্যবাদ। শাহ মঞ্জুর হক সাহেব অসুস্থ, তার সুস্থতা আমি কামনা করি। উনি আশা করি আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। জি, ইনশাআল্লাহ। উনি হসপিটাল থেকে বাড়িতে ফিরেছেন এবং ফিরে
আমি বলেছিলাম যে যদি সম্ভব হয়, এবং এর মধ্যেও দিয়েছে, মানে সেখান থেকেই প্রতীয়মান ওনাকে হয় যে আপনাকে, হ্যাঁ, আপনাকে সবাই এতটাই পছন্দ করে স্যার, একটা বিরল একটা দৃষ্টান্ত আপনি আমাদের সামনে, যে দল মত নির্বিশেষে আমার মনে হয় যে সবাই আপনাকে ভীষণ পছন্দ করে। এবং কি আমার মনে হয় কি, মানে মানে কি আমি এটার আমি হয় পিছনে কি, কি আমি আছে? খুদ করে আমার ক্ষমতা নাই, তো এই জন্য জি। ওরা আমাকে পছন্দ করে। না, তারপর আমরা যারা মানে আমরা যারা অপেক্ষাকৃত আর কি তরুণ আছি, আপনি যদি একটু বলতেন আমাদেরকে যে কিভাবে আমরা হয়তো এতটা জনপ্রিয় হতে পারবো না, কিন্তু তারপর কি গুণাবলী গুলো আপনি এক্সারসাইজ করেন আপনার জীবনে যাতে করে মানুষ আপনাকে এত পছন্দ করে, একটু যদি দেখেন, আমাদের আরেকটা কথা সাথে বলি share কি, করেন। শুনেন আমি বলি, প্রতিটা জি। মানুষকে সম্মান করতে হবে। আমাদের কাছে হুম। যারা আসেন, আমাদের আইনজীবী বন্ধুরা হোক, যারা সিনিয়র আছে তাদেরকে সম্মান করতে হবে, যারা জুনিয়র জি, তাদেরকেও তাদের সম্মানটা দিতে হবে, তাদের কথাটা অবশ্যই। মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং তারা যে কখনো যেন মনে না করে উনি আমার সাথে একটা দাম্ভিকতা দেখালেন, উনি হুম, আমার হুম। সাথে কোনো একটা ভাব দেখালেন, এই জিনিসটা যেন কখনো তারা ফিল না করে। জি, সবচেয়ে একটা কি, তরুণ আইনজীবী যখন আমার কাছে আসে বা আমার সামনে দিয়ে যায়, আমি যদি তার সাথে একটা উৎসাহব্যঞ্জক কথা বলি, সে কিন্তু অনেক উৎসাহিত হয়। এবং একজন জি, সিনিয়রকে যখন আমি সম্মান করি, উনি কিন্তু নিজেকে অনেক ভালো ফিল করেন। কারণ ডেফিনেটলি। আমি চেষ্টা করব আমার জুনিয়রকে আমি যেন উনি আমাকে যেন সম্মান করেন। এবং হুম, আমি হুম। যখন আমার সিনিয়রদের সম্মান করি, আমার জুনিয়র যারা তারা দেখবে যে হ্যাঁ, উনি তো ওনাদের সম্মান করছেন, এভাবে করতে হবে। সেই জি স্যার। ক্ষেত্রে হয় কি, সবার সাথে সম্পর্কটা ভালো। কারণ এখানে তো আমরা হয় কি, একটা মামলা করতে যেয়ে একজন আরেকজনের বিরোধিতা করি মামলার হুম, হুম। ক্ষেত্রে। কিন্তু হুম। মামলার পরে তো আমরা কারো শত্রু না। না স্যার। আমি মামলা করতে গেলাম, জনাব সাইদ আহমেদ রামাজ আরেক পক্ষে মামলা করতেছেন, তখন কিন্তু আমাদের অনেক সময় রাগারাগি হতে পারে, কথা কাটাকাটি হতে পারে। বের হয়ে আসলে কিন্তু সে আমার ভাই। হুম, হুম। কোর্ট জি, থেকে বের হলেই কিন্তু রাজা আমার ভাই। কারণ জি। আজকে আমি সুপ্রিম কোর্টে বা রাজা সুপ্রিম কোর্টে বা আমাদের আসিফ সুপ্রিম কোর্টে আছে বা নিপন আছে, আপনি আছেন, কারো যদি একটা সমস্যা হয় প্রথম কিন্তু আমরাই যাব। আমার সমস্যা হলে আপনাদের দৌড়ায় আসবেন। আমরা কিন্তু এখানে থাকবো, ক্লায়েন্টরা থাকবে না। এই জন্য আমি মনে করি প্রত্যেকটা আইনজীবীর উচিত হবে, আমি সবাইকে অনুরোধ করব যে জি, ব্যক্তি সম্পর্কটাকে আপনারা সুসম্পর্ক রাখবেন, ব্যক্তি সম্পর্কটা অবশ্যই। মেনটেন করবেন, কোনোভাবেই অব একজন আইনজীবী আরেকজন আইনজীবীর সাথে খারাপ ব্যবহার করবেন না। এবং বিশেষ করে যারা আমার চেয়ে কম বয়সী তাদেরকে আমরা উৎসাহিত করব। তারা যেটা ভালো মামলা করে আমি তাকে বলবো তুমি এটা ভালো করছো। যদি তার একটু, হুম, হুম। আমি দেখি তার কোনো একটা জায়গায় একটু ঘাটতি আছে, খামতি আছে, তাকে বলবো ভাই তুমি এটা একটু পড়ে এটা দেখো তো, তোমার এটা ভালো হবে। জি, তাতে কিন্তু হয় কি, সে উৎসাহিত হবে, বার উপকৃত হবে, সবাই আমরা ভালো থাকবো। জি স্যার, নিশ্চয়ই। আমরা নিপন, আপনার বোধহয় কিছু প্রশ্ন ছিল স্যারের কাছে? জি, প্রথমে আমি আমার লার্নের ফ্রেন্ড আসিফের মতো স্যার আমি আপনাকে অভিনন্দন জানাতে পারি নাই। তখন মাননীয় অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন বিকজ অফ কোভিড। এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই। স্যার আমার প্রশ্নের আগে আমার কিছু কথা ছিল যেটা সবাই বলছিল যে আপনার গুণে আমি এতই মুগ্ধ যে যা, বলে শেষ করার মতো না আসলে। আমার প্রশ্নটা স্যার আপনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবার পর আপনার হয়তো বা খেয়াল আছে আমাদের মাননীয় প্রধান বিচারপতি অ্যাক্ট 2016-তে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল সেটা কে চ্যালেঞ্জ করে আমরা একটা রিট পিটিশন করেছিলাম, যেটার মূল অ্যাপ্লিক্যান্ট ছিলেন হচ্ছে ব্যারিস্টার সাইদুল আলম খান, আমিও একজন কো পিটিশনার ছিলাম। প্রাথমিকভাবে এই হ্যাঁ, মামলাটা শুনানি হয়েছিল, মিস্টার জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী রুল ইস্যু করা হয়েছিল। পরবর্তীতে গত বছর ডিসেম্বরে আমাদের মাননীয় প্রধান বিচারপতি সাহেব একটি লার্জার বেঞ্চ গঠন করে দেন, যেখানে ম্যাডাম জাস্টিস ফারা মাহবুব, মিস্টার জাস্টিস জেবিএম হাসান সাহেব এবং মিস্টার জাস্টিস শহীদুল করিম সাহেব শহীদ। ছিলেন। এবং স্যার আপনি সেই শুনানিতে উপস্থিত ছিলেন এবং আপনি খুব সুন্দর উদ্যোগ নিয়ে শুনানির সময় আপনি বলেছিলেন যে আমি আইনমন্ত্রীর সাথে কথা বলে যত দ্রুত সম্ভব এখানে যেহেতু একটা সমস্যা রয়ে গেছে এবং আইন যে অ্যামেন্ডমেন্ট নাই, এতে আমি কিন্তু স্যার এত মুগ্ধ হয়েছি যে আপনি এত দ্রুত উদ্যোগটা নিয়ে এবং এত দ্রুততার সহিত গত সপ্তাহে অ্যামেন্ডমেন্টটা হয়ে গেছে এবং মন্ত্রিপরিষদে এটা পাশ করে দিয়েছে। আমার প্রশ্নটা এই রিলেটেড স্যার,
যে আপনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবার পরে আমাদের দেশে যে পুরাতন আইনগুলো আছে সেগুলোকে যুগোপযোগী করার জন্য কোন ধরনের পরিকল্পনা আপনার আছে কিনা, বা আপনার জায়গা থেকে বা আপনার পদ থেকে সেগুলো করার সুযোগ আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন যে সিভিল কোড অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা, সেটা আমি যেটা দেখলাম যে এটা তো যেই বিষয়টা নিয়ে মামলা পরিচালনা হচ্ছে, এইটা নিয়ে এতদিন মামলা করার কোনো প্রয়োজন নাই। কারণ যেই মামলাগুলো হাইকোর্টে পেন্ডিং বিচারাধীন আছে, সেই মামলায় দেখেন দুই ধরনের সমস্যা ছিল। আপনারা যে কথাগুলো বলছিলেন, এটা আমি এটা যৌক্তিকতা পেলাম যে একটা মানুষ সে হাইকোর্টে মামলা করেছে, আইনজীবীকে পয়সা দিয়েছে, ফিস দিয়েছে, সে আইনজীবী মামলা করছেন। এখন যখন ট্রান্সফার হয়ে চলে যাবে, তাকে নতুন করে আরেকটা আইনজীবী রাখতে হবে নিচে বিচারিক আদালতে। সেই ক্ষেত্রে তার কিন্তু আবার বসাইতে হবে। তো এই যে একদিক দিয়ে মানে বিচার প্রার্থী জনগণের ক্ষতি হচ্ছে, তাদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, কারণ তাদের আর্থিক ক্ষতি হচ্ছে। তারপর তার মামলা ফেরত গেলে অনেকে জানবে না, তার মামলা নষ্ট হতে পারে। এইসব বিবেচনা করে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করতেই উনি কিন্তু সাথে সাথে করে দিয়েছেন। এবং আপনারা জানেন এটা অলরেডি এই আইনটা ড্রাফটটা হয়ে গেছে এবং এটা মন্ত্রী পরিষদ পাস করে দিয়েছে। এখন নেক্সট পার্লামেন্টে যে 18 তারিখ থেকে যেটা আরম্ভ হবে সেখানে প্লেস করা হবে এবং আমি আশা করি প্রথম সপ্তাহে এটা আমাদের এই আইনটা পরিবর্তিত হয়ে যাবে। একইভাবে আপনি যেটা বলছেন যে পরবর্তীতে যদি দেখা যায় যে কোনো আইনের প্রয়োজন আছে, আমি অবশ্যই কর্তৃপক্ষের সাথে কথা বলে ই করবো। এবং আপনাদেরকে একটা কথা বলি, মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, ওই যে এনআই অ্যাক্ট, যেটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে, ওইটাকে কিন্তু কম্পাউন্ডেবল করে দিচ্ছেন উনি। এবং এটা তো আবার অর্থ মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত, উনি ওদের সাথে কথা বলে উনিও ড্রাফট এটা রেডি করছেন। তো এইভাবে যেটা যখন প্রয়োজন, যেটা মনে হয়, আমি অবশ্যই চেষ্টা করব এটা মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করে ওনার মাধ্যমে এটাই করান। অসাধারণ। জি, এই জায়গাটায় আমাদের লয়ারদের স্পেশালি বিভিন্ন কেস টু কেস বেসিস কাজ করতে গিয়ে আমরা দেখেছি অনেক আইন আসলে সংস্কার করার প্রয়োজন আছে। তো আমরা এই বিষয়ে আপনি উদ্যোগী হয়ে কাজ করবেন স্যার, এটা আমাদের জন্য যে কতটা একটা ভরসার একটা জায়গা আমরা খুঁজে পেলাম সেটা বলার মতো না। আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন ব্যারিস্টার অনিক আর হক। তিনি বলছেন, দ্য ট্র্যাডিশন অফ হ্যাভিং দ্য বেস্ট লয়ার as Attorney General is manifested by Amin Bhai. My best wishes to him. অনিক ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আমি রাজু ভাইয়ের কাছে চলে যেতে চাই। আপনার অনিকের এই জাজমেন্টটা হয়তো বায়াসড। না না, রাজু ভাই আপনার মধ্যে আরো কিছু শেয়ার করার ছিল আমাদের সব মানে স্যার হয় কি, মানে এটা অনেকটা ব্যক্তিগত ইয়ে থেকে বলছি যে ওই অ্যাজ ইউ নো মি ফ্রম মাই চাইল্ডহুড, সেটা হচ্ছে আমিন স্যারের কাছে এটাই বলা, সেটা হচ্ছে যে আমরা তো টাইম টু টাইম বাংলাদেশের সব, মানে আমি আমার ব্যক্তিগতভাবে অনেক লিজেন্ডারি অ্যাটর্নি জেনারেল সবাইকে দেখে আসছি। তো ওনাদের সাথে সবার সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল টাইম টু টাইম সবার সাথেই, স্টার্ট ফ্রম আমিনুল হক সাহেব, আমিনুল হক সাহেব, তারপর টি.এইচ. খান স্যার, মাহমুদুল ইসলাম স্যার, তারপর হাসান আরিফ স্যার ফর ফিউ ইয়ার্স, তারপর ইয়েকে বা এজি মোহাম্মদ স্যারকে দেখেছি, তারপর ফিদা কামাল স্যারকে দেখেছি, তারপর মাহবুব আলম স্যার, তারপর আপনি আছেন স্যার। তো স্যার আমার না সবসময় একটা জিনিস ছিল যে আপনারা অ্যাটর্নি জেনারেল অফিসে আছেন একটা সেট অফ লয়ার্সদের নিয়ে, ওদের আপনারা সবসময় অন্য মন্ত্রণালয় ডিপার্টমেন্ট গুলো অ্যাজ দেয়ার রেসপন্সিবিলিটি হিসেবে করছে। এরকম করা যায় যে বিভিন্ন মন্ত্রণালয় ওরা ওদের স্পেসিফিক ভাবে ওরা ওদের লয়ার প্যানেলটাকে তৈরি করলো এবং আমাদের সুপ্রিম কোর্ট বার থেকে অথবা অন্যান্য বিভিন্ন ডিস্ট্রিক্ট বার থেকে ওদের যদি ওই লয়ার প্যানেল, যেমন অর্থ মন্ত্রণালয় ওরা ওদের লয়ার আছে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওদের লয়ার আছে, এবং ওই লয়ারগুলো যেন ভিজিবল লয়ার, যারা যেন এসে হাইকোর্টে ওদের বিভিন্ন মামলাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারে, লাইক অ্যান্টি করাপশন কমিশন, লাইক সিটি কর্পোরেশন, লাইক পাওয়ার সেক্টরের বিভিন্ন ইয়ে। স্যার এই ব্যাপারে যদি আপনি একটু উদ্যোগ নিতেন তাহলে আমাদের অনেক লয়ারই ওই সরকার এবং প্রসিকিউশনের কাজগুলো করার একটা এক্সপিরিয়েন্সও পেত এবং আমি মনে করি বিভিন্ন কোর্টে ভালো রিপ্রেজেন্ট করতো। স্যার এটা বলার দুটো কারণ, স্যার আপনারা যখন বারে এসছেন তখন খুব কম সংখ্যক লয়ার, আমরা যখন এসছি তখন স্যার সুপ্রিম কোর্ট বারে 600-700 লয়ার ভোট দিলে সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট হয়ে যায় স্যার। এখন স্যার কত লয়ার, আপনি এতগুলো বড় বড় ভোটে এত লয়ারদের ভোট পেয়ে আপনি প্রেসিডেন্ট হয়েছেন স্যার। এট দ্য সেম টাইম একটা বিশাল সংখ্যক লয়ার আমাদের সুপ্রিম কোর্ট, যেটা আমি সবসময় বলি যে গেটের অন্যদিকে বসে আছে যে কবে গেটের ভিতর ঢুকতে পারে। তো
তো স্যার এই অবস্থায় আপনি কি একটু উদ্যোগ নেবেন স্যার যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো ওরা যেন ওদের নিজেদের প্যানেল তৈরি করে, সো দ্যাট বিভিন্ন লয়াররা একটু চান্স পায় এবং ওরা ভালোভাবে সরকার এবং সরকারের স্বার্থগুলোকে কোর্টের সামনে আনতে পারে, এট দ্য সেম টাইম লয়াররাও ট্রেইনড আপ হয় স্যার। এবং ভবিষ্যতে স্যার এজি ডিএজি করতে গেলে যাদের এরকম এক্সপোজার বেশি আছে তাদেরই স্যার আপনারা নিতে পারলেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় এখন ইতিমধ্যে আরো কয়েকটি মন্ত্রণালয় কিন্তু তাদের নিজস্ব লয়ার নিয়েছে। এর মধ্যে যেমন যোগাযোগ মন্ত্রণালয় আছে, আপনার শিক্ষা মন্ত্রণালয় আছে, এলজিইডি আছে, তারপরে আমার সাথে কথা হলো এনভায়রনমেন্ট, যেটা মানে পরিবেশ মন্ত্রণালয়, তারা নিয়েছে। প্রত্যেকে কিন্তু, কারণ এটা নেওয়ার অন্য একটা কারণও আছে যে অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে একটা লিয়াজও করারও দায়িত্ব। আমরা অনেক সময় মিনিস্ট্রিতে যোগাযোগ করলে হয় না, তো ওনাদেরকে বোঝাতে হয়। একটা লয়ারের সাথে কথা বললে খুব ইজিলি সে বুঝতে পারে, সে তখন মন্ত্রণালয়ের সাথে কথা বলে জিনিসটা নিয়ে আসতে পারবে। এই কারণে আমরাও চাচ্ছি যে প্রত্যেক মন্ত্রণালয় যদি তাদের নিজস্ব একজন লো উইং থাকে, তাহলে কিন্তু মামলাগুলো সহজে করা যাবে। তারা নিজেরাও করতে পারবে, তাদের উইং এর মাধ্যমে যদি আমার সাথে যোগাযোগ করে, তা আমরা কিন্তু খুব ইজিলি করতে পারবো। এটা অবশ্যই ভালো কথা, এবং আমাদের আইনজীবীরাও উপকৃত হবে, এবং আমি চেষ্টা করছি, এবং তারা কিন্তু ইতিমধ্যেই করে নিয়েছে অনেকগুলো মন্ত্রণালয়, বাকিগুলো হয়তো আশা করি নিয়ে নিবে। স্যার এরপর এই আপনি অ্যাজ ইউ সেড স্যার, আপনি আপনার উত্তরটা ধরে একটা প্রশ্ন চলে আসে বা একটা কোয়েরি চলে আসে স্যার, সেটা হচ্ছে স্যার যারা মনে করলেন ইকোনমিক্স থেকে ব্যাকগ্রাউন্ড এবং পরে ল পড়েছে তাদের স্যার যদি ফাইন্যান্স মিনিস্ট্রিতে, স্যার যারা টেকনোলজি জানে তাদের যেন আইসিটি মিনিস্ট্রিতে, যারা স্যার এনভায়রনমেন্টের উপর কাজ করেছে এবং আমাদের এখানে লয়ার হিসেবে ওদের এনরোলমেন্ট আছে, এই স্পেসিফিক এবং যারা স্পেসিফিক ভাবে একটা সাবজেক্ট ম্যাটারে জানে তাদের যেন স্যার একটু ওই প্রত্যেকটা মন্ত্রণালয় যখন ওদেরকে অ্যাপয়েন্ট করা হয় না, যে নিয়োগের যে প্যানেল হয়, তখন কিন্তু যে যারা নিয়োগ কমিটিতে থাকে তারা কিন্তু দেখে নেয় ওনার এক্সপার্টিস আছে কিনা না ওই বিষয়ে। যদি একটু এর ব্যাপারে একটু বলতেন তাহলে স্যার আরো বেশি। প্রত্যেকটা ইয়েতে কিন্তু আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের একজন রিপ্রেজেন্টেটিভ যান। আচ্ছা আচ্ছা স্যার, প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টে, যার ফলে আমার মনে হয় ওটা অসুবিধা হবে না, ভালোই হবে। যেমন স্যার যেমন ধরেন আইপি প্র্যাকটিস আস্তে আস্তে বাংলাদেশে অনেক ভালো হচ্ছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সো ইন্টেলেকচুয়াল প্রপার্টির প্র্যাকটিসের ব্যাকগ্রাউন্ডটাই যেন যায়। আমি সাইদ আহমেদ রাজা, আমাকে আইপি দিলে স্যার আমি লাভটা কি স্যার? আমি ওই কপিরাইট, পেটেন্ট, নো হাউ, এই 2-5টা কথা বলে আই এম ডান। বাট যারা আইপি করেছেন তারাই যদি যায়, তারা যদি স্যার ওই মন্ত্রণালয়গুলোকে আইপির আন্ডারে, আমরা কোর্টে সবচেয়ে বেশি সমস্যা পড়ি ট্যাক্স নিয়ে, ট্যাক্সের লয়ার নাই স্যার। তারপর আপনার একটা কেস স্যার করেছেন, এটা আমরা খুব ভালো করে আমি ব্যক্তিগতভাবে মনিটর করেছিলাম স্যার, সেটা হচ্ছে স্যার মিউচুয়াল ফান্ডের ওই কেসটা স্যার, যে কোর্ট কি বলবে আপনারা কি করবেন, এভরিবডি ওয়াজ ব্ল্যাঙ্ক। এটা কিন্তু সত্য কথা স্যার, ইটস লাইক উই ওয়্যার হ্যান্ডিক্যাপড ওয়ান পয়েন্ট অফ টাইম। আমরা কিন্তু ওদেরকে ডেকে এনে বারবার বুঝে 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 কোর্ট আমাদের প্রশ্ন করছে, আমরা কিন্তু উত্তর দিচ্ছি ওইভাবে। তো এই জন্য স্যার বলি যে যারা আসলেই স্যার ওই পার্টিকুলার এরিয়াটা জানে, তাহলে হবে কি স্যার, আমাদের বাংলাদেশেও ডেভেলপ কান্ট্রির মতন স্পেসিফিক প্র্যাকটিস, স্পেসিফিক সাইড এটা শিখতে হলো যে হ্যাঁ উনি শুধু আইপি করেন, উনি শুধু ট্রেডই করেন, উনি শুধু ফাইন্যান্সিয়াল ল করেন। এবং যেটা বললেন স্যার ট্যাক্সের ইয়েটা, স্যার ট্যাক্সের এটা এসে এক জায়গায় বটলনেক হয়ে গেছে, বাট ট্যাক্স লটা যেভাবে ডেভেলপ হচ্ছে কিছুদিন পরে এটা অনেকটা ফর্মেট টাইপ হয়ে যাবে, যে আমার এই ফর্ম ফিল আপ করলাম আমি এটা হয়ে গেল। কিন্তু স্যার ইকোনমিক্স এন্ড ল এটা কিন্তু একটা বিশাল জুরিসডিকশন, যারা স্যার বাইরে পড়েছে তারা আরো ভালোভাবে দেখছে, নতুন জীবনে যারা পড়ছে তারা ইকোনমিক্স এন্ড লর উপরই পড়ছে স্যার। প্রতিটা লয়ের ইকোনমিক বেনিফিট অফ লটা কি সেটাকে অ্যানালাইজ করে কোর্টকে বললো। তো স্যার এই জন্য আপনার কাছে আমাদের অনেক বেশি আশা স্যার, এই জন্যই আপনার সাথে বলা, আপনি যদি যেই মিনিস্ট্রিতে এটা করে আপনি যদি এটার উপর একটু আপনার এক্সপার্ট ওপিনিয়নটা বলতেন, যে যাদের এই পার্টিকুলার ব্যাকগ্রাউন্ডে আছে তাদেরই ওটার মধ্যে নাও। ঠিক আছে, ইনশাআল্লাহ থ্যাংক ইউ স্যার। আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার আলী আসিফ এবং ব্যারিস্টার নিপুণের কাছেও কিছু প্রশ্ন জমা হয়ে আছে। আমাদের সাথে লাইভেও বেশ কিছু দর্শক যুক্ত হয়েছেন। তো এর মধ্যে আরেকটা ভিডিও বার্তা আছে আমাদের কাছে, ব্যারিস্টার ইমতিয়াজ এবং তাসলিমা, আমরা তার ভিডিও মেসেজটা আমি একটু শুনে আসি। আসসালামু আলাইকুম আমিন ভাই, ইফাত আপা আপনাকেও শুভেচ্ছা। আমিন ভাইকে নিয়ে যদিও অনেকদিন থেকে আমরা চিনি, একসাথে কাজ করেছি, কিন্তু একটা খুব মজার স্মৃতি হচ্ছে যে
অনেক জায়গায় যখন কথা বলেছি, কিন্তু একটি মাত্র অনুষ্ঠান এরকম ছিল যেখানে আমার সাথে যিনি সহবক্তা ছিলেন, তিনি অনুষ্ঠান শুরু হবার 1 ঘন্টা আগে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে তার নাম ঘোষিত হয়েছিল। তা আমার জন্য খুবই মজার এবং খুবই গর্বের স্মৃতিটা। আপনাকে again অনেক কনগ্রাচুলেশনস অ্যাটর্নি জেনারেল হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। আমিন ভাই, আমার কাছে আমি নিজেকে গর্ববোধ করি এ টিমের সদস্য হিসেবে, অর্থাৎ টিম আমিনউদ্দিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যকর কমিটি। তিনি একজন খুব ভালো নেতা, কারণ প্রেসিডেন্ট হিসেবে তিনি আমাদের সবাইকে সবসময় উৎসাহ দেন এবং সমিতির সদস্যদের জন্য কাজ করতে বলেন। এবং অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি রাষ্ট্রের স্বার্থ, স্বাধীনতার যে সপক্ষের যে চেতনা, সেটিকে তিনি আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন। তার সাফল্য কামনা করছি এবং তাকে আমরা আরো 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 অনেক গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই ভবিষ্যতে, এই আশা রাখছি। শুভকামনা আমিন ভাইয়ের জন্য। কি আছে, শুনতে পাচ্ছে? আশা করি শুনতে পাচ্ছে বা পরে রেকর্ডেড হয়তো দেখবে। আমি বলি, আমি দুজনের কাছে আমি প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি যে গতকালকে আমাদেরকে ইমতিয়াজ একটা দাওয়াত করেছিল আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আমাদের কার্যকরী কমিটি 14 জন সদস্যকে, তাদের আমাদের পরিবার সহ, আমাদের স্পাউসেস সহ। আমি দুর্ভাগ্যজনক কারণে আমার শরীর খারাপ থাকার কারণে আমি যেতে পারিনি। আমি প্রথমেই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে ওর কাছে আমি সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং ওরা দুজনই খুবই ভালো। এবং আপনি জানেন আমাদের সহসম্পাদক হিসেবে আমাদের লাইব্রেরির দায়িত্বে আছে ইমতিয়াজ। এবং ইমতিয়াজ, আপনারা যদি এখন সুপ্রিম কোর্টের লাইব্রেরিতে যান, এটা গুণগত পরিবর্তন দেখবেন। সেই পুরোনো লাইব্রেরি নাই, লাইব্রেরিটাকে সে অসম্ভব সুন্দর একটা ইয়েতে পরিবেশ নিয়ে আসছে। এখন গেলে কিন্তু পড়তে ইচ্ছা করবে আপনার। এই জন্য ধন্যবাদ দিচ্ছি। উই হ্যাড এ ভার্চুয়াল ট্যুর। আমরা যারা ঘর থেকে বের হই না, আমাদের এই কোভিড এর সময় আসলে আমরা আমাদের বয়স্ক বাবা মা, শ্বশুর শাশুড়ি নিয়ে আমরা আছি, খুবই রিস্কে আছি দেখে আসলে ভয়ে আমরা বের হই না। তো আমাদের লাইব্রেরিটা আমরা দেখেছি, ভীষণ সুন্দর একটা লাইব্রেরি এখন হয়েছে। ইনশাল্লাহ আমরা মানে আমি ব্যক্তিগতভাবে বলছি, নিশ্চয়ই আমার যাওয়ার আশা রইল। আমাদের সাথে একজন দর্শকের কমেন্ট একটু পড়ে নিই। মিতু মাসুদ, তিনি বলছেন, মাননীয় অ্যাটর্নি জেনারেল স্যারকে সালাম। আপনার মতো বিচক্ষণ ব্যক্তিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে পেয়ে আমরা অনেক খুশি। শুভকামনা স্যারের জন্য। আচ্ছা, ধন্যবাদ মিতু মাসুদ আমাদের সাথে থাকার জন্য। ব্যারিস্টার আলী আসিফ, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আমার পরবর্তী কোয়েশ্চেনটা একটু সেনসিটিভ জায়গা নিয়ে, সেটা হচ্ছে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা। আমরা দেখছি যে গত 3-4 বছরের পরীক্ষা না হওয়ার একটা দেখতে পাচ্ছি। যে আগে যেরকম ঢাকা ইউনিভার্সিটিতে সেশন জট হতো, এখন আমাদের বার কাউন্সিলে এসে এরকম সেশন জটটা পরীক্ষার্থীরা ফেস করছে। তো স্যার, প্রথম কথা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে অনেক আনরেকগনাইজড, আনরেজিস্টার্ড ল কলেজ থেকে পাশ করে এসেও পরীক্ষা দিচ্ছে। এটা খুবই সেন্সিটিভ জায়গা। এখন স্যার, আপনি যেহেতু পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, তো সেই ক্ষেত্রে স্যার আমাদের আর্জিটা হচ্ছে যে পরীক্ষাগুলোকে যেন রেগুলারাইজ করা হয় এবং অ্যাটলিস্ট প্রতি বছর একটা সামারে এবং আরেকটা উইন্টারে এই 2টা পরীক্ষার ব্যবস্থা করা। এবং স্যার, এই যে এমসিকিউটা, যেটা অনেক অ্যাপ্রেন্টিস শিক্ষানবিশ লয়ারদেরই দাবি, কারণ লটা তো মুখস্থ বিদ্যা না। আমরা যখন যে প্রবলেম আসে সেটা পড়ে আমরা কোর্টকে প্রেজেন্ট করি। এই যে মুখস্থ বিদ্যার একটা ধারা চালু হচ্ছে স্যার, এটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি অ্যাজ এ চেয়ারম্যান অফ দ্য বার কাউন্সিল? এবং স্যার, পরীক্ষা রেগুলারাইজ করার ব্যাপারে স্যার আপনি আগামীতে কি কি ভূমিকা নেবেন বা আপনার মাস্টার প্ল্যানটা কি, এটাই জানতে চাচ্ছি স্যার। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনি যে পরীক্ষা না হওয়ার কারণ যেটা বলেন, এটা কিন্তু বার কাউন্সিলের খুব একটা এখানে দায়িত্ব খুব কম। আমি বলি, আপনি জানেন যে 2014 সালে আমাদের যে ইয়ে হচ্ছিল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, তারা কিন্তু বলেছিল কোনো ইউনিভার্সিটিতে কোনো সেশনে 50 জনের বেশি ছাত্র ভর্তি করা যাবে না। বার কাউন্সিল কিন্তু 2016-তে জানিয়ে দিয়েছিল। তারপরেও অসংখ্য বিশ্ববিদ্যালয়, যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়, তারা 200-300 ছাত্র ভর্তি করেছিল। এবং তারা যখন এখানে এনরোলমেন্টের জন্য তারা রেজিস্ট্রি করতে আসলো, তখন কিন্তু বার কাউন্সিল আমরা 50 জনের বেশি দিব না। ওরা এসে মামলা ফাইল করলো। এই মামলা ফাইল করে কিন্তু পরীক্ষাটা পিছিয়ে গেল। এই পরীক্ষাটা 2019-এর সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল। এই মামলার কারণে কিন্তু দেখেন 21-এ চলে আসছে। এই জন্য বার কাউন্সিলকে না দোষ দিয়ে আমরা যদি
প্রত্যেকে স্যার, আমি নিজের দোষ জায়গা দিচ্ছি না স্যার, আমি প্রশ্নটা করেছি যে প্ল্যানটা কি স্যার। জি প্রত্যেকে যদি আমরা নিজের জায়গায় ঠিক থাকি তাহলে কিন্তু এটা জি হতো না। আর আপনাকে একটা কথা বলছি যে আমরা কিন্তু বার কাউন্সিল থেকে এখন থেকে প্রতি বছর একবার 2বার নেওয়ার সম্ভাবনা, কারণ এখন অনেক বেশি ছেলেরা পরীক্ষা দেয়, কারণ খাতা দেখতে যেতে অনেক সময় লাগে, এবং এই জন্য আমরা প্রতি বছর কমপক্ষে একবার পরীক্ষা নিব, এটা আপনি নিশ্চিত থাকেন। আমরা ইনশাল্লাহ এটা রেডি করব, এবং স্যার, আমরা আশা আমাদের করবো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তারা দায়িত্বশীল ভূমিকা নিবে, তারা যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইন অনুযায়ী ভর্তি করে, বেশি যেন ভর্তি না করেন। স্যার, এখানে আরেকটা একটু সম্পূরক কথা অ্যাড করি, সেটা হচ্ছে স্যার, আমরা যেমন যখন পরীক্ষা দিয়েছি তখন সিলেবাসটা ছিল 2 ভাগে, একটা ছিল রিটেন আর একটা ছিল ভাইভা, আর সেই সাথে আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে লেটি, লিগ্যাল এডুকেশন ট্রেনিং ইনস্টিটিউট। এই ট্রেনিংটা আমরা যারা ফরেন ডিগ্রি হোল্ডার বা বাইরের থেকে লেখাপড়া করে আসছি তাদের জন্য যে স্যার কত উপকার হয়েছে, কারণ আমরা তো বাংলাদেশের লিগ্যাল সিস্টেম সম্পর্কে যখন আসি, ফেরত চলে আসি বাংলাদেশে, তখন কিন্তু আমরা উই হ্যাড জিরো নলেজ, বাট দ্যাট কোর্স, ওই 6 সপ্তাহ ক্র্যাশ কোর্সটা কিন্তু আমাদেরকে অসংখ্য হেল্প করছে। ওখানে ইমান আলী স্যার আমাদের ক্লাস নিয়েছেন, ওহাব স্যার আমাদের ক্লাস নিয়েছেন, এবং সুপ্রিম কোর্টের অনেক নামি দামি জাস্টিসরা, সিনিয়র লয়াররা আমাদের ক্লাস নিয়েছেন। স্যার, এই বিবিসি কোর্স বলা হতো ওটাকে, এই কোর্সটাকে ফেরত আনার ব্যাপারে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আর স্যার সেই সাথে ইনস্টেড অফ ইউজিসি, বার কাউন্সিল যেহেতু রেগুলেটর অফ দ্য প্রফেশন, বার কাউন্সিল কি এরকম কিছু করতে পারে যে লিস্ট অফ রেকগনাইজড ইউনিভার্সিটি করে দিতে পারে, যে এই কয়টা ইউনিভার্সিটি, 10টা 15টা 20টা বা 50টা ইউনিভার্সিটি থেকে যারা পাশ করবে তারা এসে বার কাউন্সিলে এনরোলমেন্ট পরীক্ষা দিতে পারবে, টু এনশোর দ্য কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। আপনার ধন্যবাদ। দেখেন, আমাদের দেশের যে আইন যেটা রয়ে গেছে, আমরা তো বার কাউন্সিলটা ওদেরকে বন্ধ করতে পারবো না, কারণ আমাদের শিক্ষা মন্ত্রণালয় তাদেরকে পারমিশন দেয়, ইউজিসি তাদের কোর্স ঠিক করে। তো এই বিশ্ববিদ্যালয় যদি বিশ্ববিদ্যালয়ের পারমিশন পায় শিক্ষা মন্ত্রণালয় থেকে, এবং তারা যদি ক্লাস করায়, সেই ছেলে পাশ করে আসলে আমরা তার না করতে পারবো না পরীক্ষা দিতে, তাকে পরীক্ষা নিতেই হবে। এটা আমাদের পক্ষে সম্ভব না। যেমন যদি এখানে আইনটা যদি পরিবর্তন হয়, এখানে বলা হয় যে বার কাউন্সিলের অনুমোদন নিয়ে কেউ বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবে, তখন কিন্তু আমরা পারবো। কিন্তু এই যদি আমাদের যে আইনটা আছে, শিক্ষা মন্ত্রণালয় যেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে আইনটা করছে, সেই আইনে যদি এটা করে দিত যে ল পড়ার জন্য বার কাউন্সিলের নিতে হবে, অনুমোদন নিতে হবে, তখন আমরা পারবো, আদারওয়াইজ আমরা পারবো না। আমরা তো কোনো লেটির বিষয়টা স্যার, লেটির বিষয়টা কি হবে? আমি আপনাকে বলি, আমরা ট্রেনিং এর চিন্তা করছি, আমরা একটা ট্রেনিং এর ব্যবস্থা করব, হয়তো লেটিনে হোক বা যে কোনো ফর্মে হোক, আমরা ট্রেনিং এর ব্যবস্থা করব। জি, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ব্যারিস্টার নিপন, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন। জি, আমার প্রশ্নটা অনেকটা ব্যক্তিগত প্রশ্ন হয়ে যাবে এবং অনেকটা অ্যামেচারের মতো প্রশ্ন হবে হয়তো। স্যারের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, স্যার, অ্যাটর্নি জেনারেল হিসেবে আপনি তো রাষ্ট্রের সরকারি আইনজীবীদের প্রধান, সেই হিসেবে আমরা জানি বাংলাদেশ সুপ্রিম কোর্টে যারা ডিএজি আছেন বা এএজি আছেন তাদের একটা সুপারভিশন এবং তত্ত্বাবধান আপনার থ্রুতে হয়, এবং সারা বাংলাদেশে যে যত কোর্ট আছে সেই কোর্টগুলোতেও পাবলিক প্রসিকিউটর বা যারা এপিপি হিসেবে নিয়োগপ্রাপ্ত এদেরকেও আপনার সুপারভাইজ করতে হয়। তো আপনি এই এত মানে বড় বাল্কের কাজ কিভাবে মানে এটাকে কোঅর্ডিনেট করেন বা সম্ভব হয়, এটা মানে আমার একটা উৎসাহ থেকে জানতে চাচ্ছি যে হাউ ইজ ইট পসিবল। এটা তো ইটস আ হিউজ অ্যামাউন্ট অফ ওয়ার্ক। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে কিন্তু আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা এসএন অ্যাটর্নি জেনারেল ওনাদের সাথে আমরা বসি কাজ করি, কিন্তু যে জিপি বা পিপি ওনাদের সাথে কিন্তু আমার কোনো ইয়ে নাই। এটা কিন্তু আইন মন্ত্রণালয় এবং সলিসিটর উইং করে, এটা আমার কোনো ওনাদের সাথে কোনো যোগাযোগ নাই বা কোনো ইয়ে নেই। ওনারা ওনাদের কন্ট্রোলে, এবং ওনাদের সব মানে ওনাদের যে জবাবদিহিতা কিন্তু আইন মন্ত্রণালয়ের কাছে, সলিসিটর উইং এর কাছে। আর আমাদের অফিস যেটা ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা এসএন অ্যাটর্নি জেনারেল, ওনাদের কাজের সমন্বয় করানো হচ্ছে আমার দায়িত্ব। কে কোথায় কাজ করবে, কি কাজ করবে, তাকে মানে কোর্টে যাওয়া, তাকে সহায়তা করা, এগুলো আমি করি, আমি চেষ্টা করি। এবং আমাদের হয় কি, যারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন তারা কিন্তু অনেকে বেশ ভালো প্র্যাকটিস করে আসেন বার থেকে, যার ফলে সুবিধা হয়। এবং এটা একটু আস্তে আস্তে ট্রেনিং এর ব্যবস্থা এটা করে নেওয়া যায়। আর যেহেতু আপনি আইনজীবী, আমরা আইনজীবী, আমরা তো হয় কি অন্য জুনিয়রদের সাথে সবসময় তো কাজ করে আসছি, এটা খুব একটা সমস্যার ইয়ে হয় না, এটা করা যায়। জি স্যার।
ধন্যবাদ স্যার। আমরা আরেকটা ভিডিও বার্তা দেখে আসতে পারি। আমাদের কাছে আরেকটা ভিডিও বার্তা এসেছে, আর কমেন্ট সেকশনে আমি দেখতে পাচ্ছি ব্যারিস্টার মারগুব যুক্ত হয়েছে আমাদের সাথে এবং আমাদের সাথে লাইভে আছে। তো সে যেটা বলছে যে উই আর ব্লেসড টু হ্যাভ এ ট্রু গার্ডিয়ান লাইক আমিন স্যার। The way he inspires and promotes the juniors are magnificent. এটা আমরা সবাই নিঃসন্দেহে জানি। থ্যাংক ইউ মারগুব আমাদের সাথে থাকার জন্য। তো আমাদের একটি মেসেজ আছে ব্যারিস্টার মিতি সানজানা, আমরা সেটা একটু দেখে আসি। মাননীয় অ্যাটর্নি জেনারেল, তিনি আমাদের সকলের অসম্ভব প্রিয়। আমরা যখনই কোনো পরামর্শের জন্য বা কোনো প্রয়োজনে স্যারের কাছে ছুটে গিয়েছি, তিনি আমাদেরকে কখনোই নিরাশ করেননি। যখনই স্যারকে কোনো প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছি, তিনি কখনো কিন্তু না বলেননি এবং তিনি সেই প্রোগ্রামে উপস্থিত থেকে আমাদের সবাইকে অনেক সমৃদ্ধ এবং আলোকিত করেছেন। আজকে স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই করোনাকালীন সময়ে আমরা ভার্চুয়াল কোর্টের মাধ্যমে মামলাগুলো পরিচালিত হয়েছে এবং স্যারের কাছে জানতে চাচ্ছি যে এই ভার্চুয়াল কোর্টের সফলতা কতটুকু বলে আপনি মনে করেন, এবং আমাদের সমগ্র যে বিচার কার্যক্রম রয়েছে এই বিচার কার্যক্রমকে ডিজিটালাইজেশনের জন্য এখন পর্যন্ত কি ধরনের অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতে আসলে কি ধরনের পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ। হ্যাঁ, ওনার যে প্রশ্নটা করলেন, আমি দেখেন আজকে যে আমাদের যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে আজকে এতগুলো মামলা, প্রায় ওনারা 3000-এর মতো মামলা নিষ্পত্তি করেছেন, এটাই তো সবচেয়ে বড় সফলতা। আমাদের যদি আজকে যদি আমাদের ভার্চুয়ালি কোর্ট না করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এখনো আমরা কিন্তু ঘরেই বসে থাকতে হতো। আমাদের কিন্তু অধিকাংশ কোর্ট কিন্তু ভার্চুয়ালি চলছে, যার ফলে বিচার প্রার্থী জনগণ তাদের বিচার যে পাওয়ার যে অধিকার সেটা কিন্তু প্রয়োগ করছে ভার্চুয়ালি। অর্থাৎ এই ভার্চুয়াল ব্যবস্থায় আমাদের দেশের বিচার ব্যবস্থা অনেকখানি আমরা অগ্রসর হয়ে গেছি। আর উনি যেটা বলছেন এটা একটা খুব ভালো প্রশ্ন করছেন, যে মিতি যেটা বলছিলেন যে আমরা কতটুকু আগাবো। A2Y একটা প্রজেক্ট আছে গভর্নমেন্টের, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের সাথে পরিচালিত হয়, ওর মাধ্যমে কিন্তু আমরা ডিজিটালাইজ হচ্ছি। আমাদের কিন্তু সুপ্রিম কোর্টে হয়তো ওনারা 1-2 বছরের মধ্যে আমাদের যে ফাইলগুলা কিন্তু সব ডিজিটালাইজ করে দিবে। দেখেন ফাইল রাখাটা কিন্তু বিশাল একটা কি বলবো একটা কর্মযোগ্য। মাননীয় প্রধান বিচারপতি মহোদয় একদিন আমাকে নিয়ে গেছিলেন ওনাদের ফাইল সেকশন দেখাতে। আমার তো মনে হচ্ছে ভয় লাগতেছিল, মানে দম বন্ধ হয়ে আসবে, এত ফাইল, এবং ওনারা কিভাবে খুঁজে বের করেন সেটা আমাদের আশ্চর্য লাগে। তো আমার মনে হয় যে আমরা যদি এটা ডিজিটাল ইয়ে করতে পারি অনেক সুবিধা হবে। এটা কিন্তু অনেকখানি এগিয়ে গিয়েছে। আর একটা কথা বলি আপনাকে, এই যে আমরা এখন অনেক সময় শুনি না যে এটা অনেক সময় ফোর্স কাগজপত্র দেয়, ফেক কাগজ দেয় কোর্টে। তো কোর্টের থেকে যখন আমি যে এফআইআর বা চার্জশিট যখনই উনি সার্টিফাইড কপি দিবেন, ওটা যদি আপলোড করে দেন, তো আমি হাইকোর্ট থেকে বসে যিনি বিচারক উনি তো নিজেই দেখে নিবেন। তাহলে আমার মনে হয় এই যে জালিয়াতি টালিয়াতি এগুলো কিন্তু মোটামুটি বন্ধ হয়ে যাবে যদি আমরা আরো ডিজিটালাইজ করতে পারি। অবশ্যই। রাজা ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন বোধহয়। স্যার, ওই আমরা তো সবাই জানি স্যার, এবং এটা বলারই প্রয়োজন নেই আপনি কতটুকু আইনজীবী বান্ধব, এবং আপনি আসলে প্রতিটা আইনজীবীর ডে টু ডে প্রবলেম জানেন। ইটস লাইক আমার সিনিয়র আমার বাবা আব্দুল বাসিত মজুমদার, মাহবুব আলম স্যার মারা গেছেন, এবং ওজার ফারুক স্যার ছিলেন, যারা প্রতিটা লয়ারের অ্যাজ আসিফ এবং নিপন বলতেছিল যে বাংলাদেশের ওনাদের সুবাদে বিভিন্ন ডিস্ট্রিক্ট বারের প্রতিটা লয়ারকে জানা, নট অনলি বাংলাদেশ। আপনি স্যার দূর দূরান্তের লয়ারদের সমস্যা জানেন স্যার। স্যার, আমরা যারা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশে প্র্যাকটিস করছি, আপনি যখন এখন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের দুই সাইড থেকেই একটা গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ জায়গায় আছেন স্যার। স্যার, একটা জিনিস বলতে চাই স্যার, সেটা আমাদের এই যে কেস আর্লি ডিসপোজালের ব্যাপারগুলো, স্যার এই আমাদের আর্লি ডিসপোজালের ব্যাপারগুলোর জন্য স্যার সাধারণত মাননীয় প্রধান বিচারপতি উনি যে আমাদের কোর্টের কজ লিস্টটা এবং জুরিসডিকশনটা বা রোস্টারটা মেনটেন করে স্যার। স্যার এই ব্যাপারে স্যার যদি ওনারা তো স্যার ওনাদের পার্সপেক্টিভ থেকে দেখছে, কিন্তু স্যার আপনারা যদি একটু হাত না নেন স্যার, পার্টিকুলারলি আপনি যদি হাত না নেন, তাহলে কিন্তু স্যার আসলেই আমাদের আর্লি ডিসপোজাল গুলো হবে না। স্যার আমি বলছি না যে স্যার মোশন বেঞ্চ, আমি বলছি না যে উনি পার্টিকুলার কোর্ট ওনাকে ক্রিমিনাল দেওয়া, কিন্তু স্যার এই যে আমাদের লয়াররা যাদের স্যার অল্প সংখ্যক মামলা থাকে, যেমন একটা খুব নিউ কামার স্যার, যাদের আপনি সারাটা জীবন অ্যাটলিস্ট আমি বলতে পারবো অ্যাবাউট 21-22 বছর যে আপনি কিভাবে ওদের 2-3টা মামলা আছে, আপনি আমার সিনিয়র আমার বাবা ওনার সাথে সাহায্য করে আসছে স্যার। আসলে কিন্তু আমরা ওই মামলাগুলো শুনানি করতে পারি না, কষ্ট করে রুল নিয়ে দিয়েছেন স্যার, কিন্তু আসলে বছরের পর বছর আছে বসে আছি স্যার। স্যার এই ব্যাপারে যদি স্যার
আপনি আপনার ভালোবাসা অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাক এবং আপনার এক্সপিরিয়েন্স থেকে হাতটা না দিন স্যার, তাহলে কিন্তু স্যার আমরা এই বিপদ থেকে বাঁচতে পারবো না স্যার। যে স্যার দুটা মোশন করাটাই আমাদের জন্য বড় কিছু না স্যার, কিন্তু কথা হচ্ছে স্যার ডিসপোজাল তো করতে পারছি না স্যার। যে আপনি ক্রিমিনাল বলেন, রিট বলেন বা সিভিল ম্যাটার বলেন স্যার, এই ব্যাপারে যদি স্যার আপনি আপনার সাইড থেকে স্যার একটু আমাদের লয়ারদের কষ্ট দেখে এটা যদি একটু হাত না দিন স্যার, তাহলে কিন্তু স্যার আসলে আমরা এই কষ্ট থেকে বাঁচতে পারবো না স্যার। আর এখন আসলেই স্যার ভালো টাইম, যখন স্যার ভার্চুয়ালি হচ্ছে তখন কিন্তু স্যার খুব কুইক ডিসপোজাল করা, অ্যাটলিস্ট ইজি মামলাগুলোর কুইক ডিসপোজাল করার একটা খুব ভালো টাইম। তো এই জন্য স্যার যদি একটু স্টেপ নিতেন, আপনি আপনার এক্সপিরিয়েন্স এবং আপনি যাদের থেকে শিখে আসছেন স্যার ফার্স্ট হ্যান্ড লার্নিং, তাদের থেকে নিয়ে যদি স্যার আমাদের কষ্টটা একটু দেখতেন, তাহলে স্যার আমরা সত্যি খুব সমস্ত লয়ার অ্যাজ এ হোল এবং জুনিয়র মেম্বার অ্যাজ এ হোল কৃতজ্ঞতা আমরা সবসময় কৃতজ্ঞ থাকতাম আপনার কাছে। না, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে বলি যে এই বিষয়টা আপনি যেটা বলছেন, আমারও মনে হয় যে মামলার নিষ্পত্তি করার হারটা বাড়ানো কিভাবে করা সম্ভব। আমি এই জন্য আমি মনে করি যে মাননীয় আইনমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব আরো কিছু সংখ্যক বিচারক যেন নিয়োগ করেন, কারণ বিচারকের আমাদের দেশে তো 18 কোটি মানুষ, আমাদের কিন্তু বিচারকের সংখ্যা 100-র কম এখন। তো আমাদের কিন্তু জজের সংখ্যা বাড়াতে হবে, এবং পিছনে যে বিল্ডিংটা হচ্ছে ওই বিল্ডিং হলে তো আরো অনেক বিচারক হয়তো নিয়োগ হবেন। তো বিচারক নিয়োগ হলে তখন হয়তো মামলা শুনানি, এবং আমার মনে হয় শুনানির বেঞ্চ অনেক বাড়াতে হবে। শুনানির বেঞ্চ, মোশন বেঞ্চ যেমন থাকবে। একটা জিনিস কি স্যার মনে করি স্যার জানেন স্যার, হয় কি আপনি যেমন স্যার ব্যক্তিগতভাবে জানেন যে কে কোন সাইডে বেটার হবে স্যার, যেমন কার কোন সাইডে স্যার, এটা যদি আপনি মানে বারে যার এক্সপেরিয়েন্স ছিল ওই দিকে তাকে পাঠানো, এটাই তো। হ্যাঁ, এটা করতে হবে, কারণ তবে এটাও করতে হবে, এবং একই সাথে ওনাদের অন্য জিনিস শেখাতে হবে, কারণ ওনারাই তো আবার অ্যাপেলেট ডিভিশনে যাবে, তখন তো সবগুলো আমরা শুনতে হয়। রাইট স্যার। না স্যার ওটা থাকবে স্যার, আপনি যেটা বলছেন যে হ্যাঁ এক্সপার্টিস যেটার দিকে ওইদিকে পাঠালে হয় কি সুবিধা হবে, ওনারা অনেক স্পিডে মামলা শেষ করতে পারবেন। এটা করতে হবে, বিচারকের সংখ্যা বাড়াতে হবে। এবং আমি আপনাকে কথা দিচ্ছি, আমি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সাথে ইতিমধ্যেই কথা বলছি, উনিও চেষ্টা করছেন যে মামলার সংখ্যা কিভাবে নিষ্পত্তি করা যায়, বাড়ানো যায়। এবং আমরা চেষ্টা করছি কিছু ক্যাটাগরি করার মামলা, কিছু কিছু মামলা আছে না একই ক্যাটাগরি মামলা তো 200-300 আছে, এগুলো কিন্তু একটা করে বাকিগুলো ফ্যাক্টর উপরে বলে দিয়ে শেষ করে দেওয়া যায়। এইভাবে আমরা চেষ্টা করছি, দেখি ইনশাল্লাহ হয়তো আমরা আগামী এই বছর 2021-এ আমরা অনেকখানি আগাতে পারবো। জি স্যার, যেমন স্যার কাস্টমস এর বেঞ্চ স্যার, আমার এখনো মনে আছে কাস্টমস এর বেঞ্চ আপনারা কিভাবে আপনি এবং প্রায় 3,000 মামলা শেষ করে দিয়েছিলেন এক বছরে স্যার, ফজল করিম সাহেব। জি স্যার, স্যার ওরকম ভাবে যদি একটু করতে পারেন স্যার, তাহলে হয় কি স্যার অনেকেরটাই শেষ করতে পারলাম, আমরাও শেষ করতে পারলাম স্যার। এমপিও ম্যাটার শত শত পেন্ডিং জিনিসের স্যার, অনেক কোর্টে না এখন এমপিও নিয়ে যাই, আমি ব্যক্তিগতভাবে বুঝি ওনার আসলে এটার মধ্যে এক্সপোজার নাই, যার এক্সপোজার আছে উনি কিন্তু এমপিও ম্যাটার অনলি 5 মিনিটস এটা নিয়ে নেবে স্যার। যেমন স্যার সার্ভিস ম্যাটারও একই অবস্থা, অ্যাবজর্পশন রেগুলারাইজেশন। না অ্যাবজর্পশন তো এখন লাগবে না, কারণ এটা তো অ্যাপেলেশন শেষ করে দিয়েছেন, একদম স্ট্রিমলাইন করে দিয়েছেন। 70 ডিএলআর থাকা সত্ত্বেও 71 ডিএলআর থাকা সত্ত্বেও স্যার হাইকোর্টে কিছু বেঞ্চ আছে ওই জাজমেন্টকে ডিস্টিংগুইশ করে জাজমেন্ট দিয়ে যাচ্ছে, এবং আমরা স্যার অনেকগুলাতে সরকারের পক্ষে মানে গভর্নমেন্ট অর্গানাইজেশনের পক্ষে আমরা অনেকগুলাতে চেম্বার জাজ এবং ফুল কোর্টে স্টে নিয়ে আমরা আটকে রাখছি আর কি, এখনো শুনানি সিপি শুনানি বাকি আছে, বাট এবং গণহারে হচ্ছে স্যার, মানে একটা ইয়া দিয়ে সব কয়টা রায় দিয়ে দিচ্ছে আর কি, অ্যানালগাস হিয়ারিং এর মাধ্যমে। না এটা একটা সুবিধা আছে যে নিষ্পত্তি হয়ে যাচ্ছে। জি স্যার, কিছু কিছু তো স্যার এরকম এক্সেপশনাল থাকবে, যেটা আসিফ বললো স্যার, আপনি যদি ওরকম ভাবে স্যার কিছু কিছু স্পেসিফিক কোর্ট অন্তত ফর এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম ওরকম করে দিতে পারেন যে 6 মাস বসলো, 3 মাস বসলো, একেবারে ওনাদের আর ইয়ে নাই স্যার। স্যার আপনারা যদি ওরকম রোল না নিতেন এবং আমাদের প্রয়াত অ্যাটর্নি জেনারেল স্যার যদি ওরকম রোল না নিতেন, লক্ষ লক্ষ 498 কিন্তু শেষ হতো না স্যার। স্যার এটা কিন্তু আপনি জানেন, সপ্তাহে একদিন করে দিয়েছে, আমরা লক্ষ লক্ষ 498 আমার মনে হয় যে এই বছরই সব শেষ হয়ে যাবে। জি স্যার, এই আমাদের লক্ষ লক্ষ 498 যেগুলোর কোনো মিনিং নেই স্যার। 561A শোনার জন্য 561A শোনার জন্য একটা স্পেশাল বেঞ্চ করে দেওয়া হয়েছে, এগুলো করা হচ্ছে। আচ্ছা, মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এগুলো করে দিচ্ছেন, আশা করছি হয়তো আরো বাড়বে এগুলো। স্যার 561টা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ প্রতিটা মামলায় কিছু না কিছু হিয়ারিং করতে হয় স্যার, আপনি নিজেও জানেন স্যার। যে আমরা আসলে বলতে গেলে স্যার ওই যে আসলে হিয়ারিং করে সেটাই, যদি মনে করেন যে আপনি তো কেউ যদি মানে প্রপারলি হিয়ারিং করে ডেইলি 10-12টা করা যায়,
করা যায় স্যার। শুনানি। তো স্যার তবুও স্যার একটা যদি একটু কমপ্লিকেটেড হবে স্যার, কারণ ওইটা দেখা গেল যে আপনার ইন্টারফারেন্স, আপনি চলে আসলেন বা আপনি কাউকে এক্সপার্ট কাউকে পাঠালেন, এটা একটা বড় ইয়ে হয়েছে। কিন্তু স্যার অনেক ট্রেডিশন আছে, যেমন স্যার সিম্পল ডিসপোজাল অফ দ্য অ্যাপ্লিকেশন রুল হয়ে আছে স্যার আমাদের লক্ষ লক্ষ কেস স্যার, কিন্তু এগুলো আসলে একটু যদি ক্যাটাগরাইজ করে আপনি যেটা বললেন স্যার ওটা যদি করা হয় তাহলে সাধারণ আইনজীবীর খুব উপকার হবে স্যার। এটা আপনি যদি একটু স্যার আপনি যদি একটু ব্যক্তিগতভাবে স্যার স্যার আপনি ওয়ান অফ দ্য লাস্ট, এরপর খুব আমি আই ডোন্ট সি মেনি পিপল যে আসলেই স্যার ওরকম বোঝে না যে আসলে একটা লয়াররা একটা মামলা নেওয়া, ফাইট করা স্যার, এটা আসলে আমাদের ওই পরিবেশটাও নাই যে বুঝবে, যে অনেকেই এখন স্যার ওই পরিবেশটাও নাই স্যার। যেমন আমার সিনিয়র যা কষ্ট করে অ্যাডভোকেট হয়েছেন স্যার, আমি তো 1/3 হইনি স্যার, এটা তার আমার দোষ না স্যার। তো অতএব স্যার আমাদের আসলে পরিবেশটাও চেঞ্জ হয়ে গেছে স্যার, আমি তো ওটা মানে চিন্তাই করা যায় না, 1000 ভাগের 1 ভাগ কষ্ট আমি জীবনে করিনি স্যার। তো অতএব ওরকম স্যার আপনি যেটুকু কষ্ট করে প্রতিটা লয়ারের সাথে থেকে দেখেছেন স্যার, স্যার যেমন রশিদ স্যারের কোর্টে স্যার উনি উপরে মানে 2 মিনিটে স্যার একটা জাজমেন্ট দিয়ে দিতেন, এখন তো আর আমাদের ওগুলো একসেপ্ট করা যায় না স্যার, ওরকম পরিবেশ নাই, ওরকম অবস্থা নাই স্যার। কিন্তু এর মধ্যেও স্যার আপনি যদি একটু কিছু একটা আমাদের জন্য করতেন স্যার। নিশ্চয়ই স্যার, দেখবেন আমরা আসলে আমাদের আজকের অনুষ্ঠানের সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। স্যার একটু অসুস্থ ছিলেন, সো ওনাকে আমি আসলে বেশিক্ষণ আর আমরা ওনাকে আটকেও রাখতে চাই না। আপনাদের আর কোনো কি লাস্ট কিছু বলার আছে? না হলে আমি একটা লাস্ট স্যারের কাছে কোয়েশ্চেন করতে চাই যে অ্যাটর্নি জেনারেল হিসেবে স্যার আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান? বিশেষ কোনো কর্ম পরিকল্পনা আছে কিনা, বা আইন অঙ্গন নিয়ে আপনার কি কোনো বিশেষ কোনো স্বপ্ন আছে স্যার, সেটা একটু জানতে চাইবো। আমি মনে করি যে আমার ছেলে হয়তো আইনজীবী হবে বা আমার ভাই হবে, আমার ইয়েরা আসছে, পরবর্তী প্রজন্ম আসছে, তারা যেন বাংলাদেশের আইন অঙ্গনটাকে পৃথিবীর সব উন্নত দেশের আইন অঙ্গনের সাথে একটা কম্পিট করতে পারে, তারা যেন পৃথিবীর যে কোনো জায়গায় যেন আইনজীবী হিসেবে নিজেকে প্রমাণিত করতে পারে। আমি যে আশা করি এই জায়গাটা আমি বাংলাদেশের আইন অঙ্গনকে দেখতে চাই। আমি দেখতে চাই আমাদের জাজমেন্টের জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় রেফার করা হচ্ছে। আমরা যেমন আজকে ইন্ডিয়ান জাজমেন্ট রেফার করি, আমি এটা আশা করবো যে আমাদের জাজমেন্টও ইন্ডিয়া রেফার করে। আমাদের কিন্তু অনেকগুলো ভালো জাজমেন্ট, সেই জায়গাটা আমাদের কাজ করতে হবে। এবং আমাদের যে এখন যারা তরুণ প্রজন্ম যারা আসছে, তাদের কিন্তু এক্সপোজার অনেক বেশি, তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে আসছে। তো আমি আশা করব যে এই ধরনের আইনজীবী যত এগিয়ে আসবে, তারা যখন জজ হবে, আমাদের কিন্তু বিচার ব্যবস্থা অনেক উন্নত হবে, অনেক বেশি আধুনিকায়ন হবে। তো এই বিষয়গুলো আমি চাচ্ছি যে আমার একটা স্বপ্ন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা একদিন পৃথিবীর ইতিহাসে মানে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াবে, যে আমাদের বিচার ব্যবস্থা তোমাদের অনেকের বিচার ব্যবস্থার চেয়ে আমাদের যে চলমান যে অবস্থা সেটা অনেক ভালো। ইনশাআল্লাহ স্যার, আপনার স্বপ্ন পূরণ হোক, আমাদেরও একই স্বপ্ন। তো আমাদের সাথে আজকে উপস্থিত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। স্যার আপনার জন্য বিশেষভাবে দোয়া রইল, আপনি যেন সম্মানের সাথে আপনার দায়িত্ব পালন করতে পারেন, আল্লাহ যেন আপনাকে সেই তৌফিক দেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের আইন অঙ্গনের অনেক কাজ করার আছে, সেই কাজগুলো করে যাবার জন্য সুস্থতা এবং নেক হায়াত যেন আল্লাহ আপনাকে দেন, সেই প্রার্থনা রইল। তো আজকে যারা আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন তাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ রাজা ভাই, ধন্যবাদ আসিফ, নিপন, আপনাদেরকেও ধন্যবাদ। দর্শকদের যারা লাইভে ছিলেন, দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায়। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। গুড নাইট স্যার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।